হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 22 মানে 22 পেজ করব। 22 মডেল কোশ্চিন 22 পেজ হচ্ছে 182 পেজ। ঠিক আছে, আমি আবার বলছি, আজকে আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চিন পেপার 22 করব। রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 22 পেজ হচ্ছে 182। তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন আছে। এটা যেটা তোমাদের ফার্স্ট সময়টি পরীক্ষা আসবে, খুব ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, আর দেখে ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর কিন্তু সাবস্ক্রাইব করবে। কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে, তাদেরও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 22 পেজ 182। প্রথম কোশ্চিন দেখো, হচ্ছে শূন্য সংখ্যাটি এ নম্বর মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। বি নম্বর পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। সি নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। আর ডি নম্বর হচ্ছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। ওকে, খুব ক্রিটিক্যাল প্রশ্ন, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন। ঠিক আছে, আমাদের দেখতে হবে। প্রথমে আমরা দেখছি যে স্বাভাবিক সংখ্যা কি কি। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 5 6 চলতে থাকবে। স্বাভাবিক সংখ্যা আমরা কিন্তু জানি যে সব স্বাভাবিক সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা। তবে এবার আমি লিখছি অখণ্ড সংখ্যা কি। অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা হচ্ছে, আমরা কিন্তু শূন্যকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি না, কিন্তু তবু আমরা শূন্যকে অখণ্ড সংখ্যার ঘরে রেখে শূন্য তাহলে অখণ্ড সংখ্যা ধরবো আমরা। যদিও স্বাভাবিক সংখ্যা নয় শূন্য, কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে আমরা রাখবো 0 1 2 3 4 5 ডট। তাহলে এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তার মানে শূন্য কিন্তু অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় শূন্য। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডট ডট অনেক। ঠিক আছে, এবার অখণ্ড সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা। যদিও আমরা শূন্যকে স্বাভাবিক সংখ্যা বলতে না পারি, তবু আমরা শূন্যকে অখণ্ড সংখ্যা বলতে পারি। ঠিক আছে, এবার চলে আসতেছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তোমার হচ্ছে 2 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5 -6। তোমার হচ্ছে নেগেটিভ মানে ধনাত্মক ঋণাত্মক এই সংখ্যাগুলিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এবং শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা। শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা। শূন্যকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা বলবো কিন্তু। ঠিক আছে, শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা। শূন্যর থেকে যদি কোনো সংখ্যা কম হয় সেটাকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্যর থেকে যদি বেশি হয় সেই সংখ্যাকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি আবার বলছি, সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হলো শূন্য। সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হলো শূন্য। এবার শূন্যর থেকে ছোট সংখ্যাকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য থেকে বড় সংখ্যাকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা, শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা, শূন্য কিন্তু অখণ্ড সংখ্যা, কিন্তু শূন্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু। এবার চলে আসতেছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মূলদ সংখ্যা
মূলত সংখ্যা তোমার শূন্য মূলত সংখ্যা 1 2 1-এর 2 1-এর 3 মাইনাস 1-এর 5 মাইনাস 1-এর 6 মাইনাস 7 ডট 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 এগুলো হচ্ছে মূলত সংখ্যা। মূলত সংখ্যা হচ্ছে শূন্য কিন্তু মূলত সংখ্যা। শূন্যকে শূন্য নিচে আমরা 1 লিখতে পারি। এখানে কিন্তু শূন্যকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে কিউ নট ইকাল টু 0, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকাল টু 0। সুতরাং শূন্য কিন্তু একটা মূলত সংখ্যা, শূন্য কোনো একটা পূর্ণ সংখ্যা, শূন্য একটি কিন্তু অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে শূন্য কিন্তু মূলত সংখ্যা, শূন্য কিন্তু অখণ্ড সংখ্যা, শূন্য অখণ্ড সংখ্যা, শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এগুলো সব হচ্ছে মূলত সংখ্যা। সব পূর্ণ সংখ্যাই কিন্তু আমরা বলতে পারি মূলত সংখ্যা। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা যেটা হচ্ছে √3, √2, √5, আচ্ছা 0.010, তারপর হচ্ছে 110, তারপর হচ্ছে 1110 ডট ডট। এগুলো হচ্ছে অমূলত সংখ্যা, এগুলো হচ্ছে তোমার অমূলত সংখ্যা। ঠিক আছে, অমূলত সংখ্যা এগুলোকে বলা হয় অমূলত সংখ্যা। তার মানে আমরা কিন্তু শূন্য কোথায় কোথায় পেলাম? অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য পেলাম, পূর্ণ সংখ্যার মধ্যে আমরা শূন্য পাচ্ছি, মূলত সংখ্যার মধ্যেও শূন্য পাচ্ছি, কিন্তু অমূলত সংখ্যার মধ্যে কিন্তু শূন্য নেই, আর স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য নেই। যেগুলো স্বাভাবিক সংখ্যা সেটাই হচ্ছে অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা। যদিও শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, তথাপি আমরা শূন্যকে কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে রাখছি। ঠিক আছে, তাহলে এবার বাস্তব সংখ্যা। বাস্তব হচ্ছে এই সবগুলো সংখ্যাকেই এই সবগুলো সংখ্যাকেই আমরা বলবো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, তাহলে এই সব সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা মানে হচ্ছে অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা। এই সংখ্যাগুলিকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। আমি একটু লিখে দিচ্ছি, বাস্তব সংখ্যা মানে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে হচ্ছে প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা প্লাস অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, কমা দিচ্ছি, অখণ্ড সংখ্যা, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে মূলত সংখ্যা, মূলত সংখ্যা, একটা হচ্ছে অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা। তাহলে এই সবগুলো মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে বাস্তব সংখ্যার ঘরে আমরা কিন্তু সব কিছুকে রাখতে পারছি। অখণ্ড সংখ্যাকে রাখতে পারছি বাস্তব সংখ্যার মধ্যে, পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে, মূলত সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে, অমূলত সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে। বাস্তব মানে সবগুলোই বাস্তব। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, স্বাভাবিক সংখ্যাগুলিকেই বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি কি? যেগুলো প্লাস 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 9 সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। শূন্য যদিও স্বাভাবিক সংখ্যা নয়, তথাপি শূন্যকে আমরা অখণ্ড সংখ্যার মধ্যে রাখছি। ঠিক আছে, এবার তারপর চলে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা হবেই, বাকি মাইনাস যেগুলো আছে সেগুলোও পূর্ণ সংখ্যা, এগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে। শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, শূন্যর থেকে যে কম হলে সেটাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে, আর শূন্য অপেক্ষা বড় হলে সেটাকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। খুব ভালো করে শুনবে। তারপর চলে আসছে যে মূলত সংখ্যা। মূলত সংখ্যা শূন্য মূলত সংখ্যা। শূন্যকে আমরা এইভাবে লিখতে পারি, শূন্য মানে আমরা এভাবে লিখতে পারি শূন্যর নিচে 1, তার মানে পি বাই কিউ। এখানে পি হচ্ছে শূন্য, কিউ হচ্ছে 1, শূন্য এবং 1 দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর কিউ নট ইকাল টু 0, কিউ নট ইকাল টু 0। সুতরাং শূন্যকে আমরা কিন্তু মূলত সংখ্যাও বলতে পারি। তার মানে শূন্য হচ্ছে মূলত সংখ্যা, শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা, শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা, আর শূন্য হচ্ছে বাস্তব সংখ্যা। শূন্য কিন্তু বাস্তব সংখ্যার মতো পড়ছে। ঠিক আছে,
তাহলে এবার মূলত সংখ্যা গেলে মূলত সংখ্যা তোমার মানে ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারে, মূলত সংখ্যা ভগ্নাংশ হতে পারে। এবার চলে আসতেছি অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা হচ্ছে √3, √2, √5, এগুলো হচ্ছে অমূলত সংখ্যা। এবার চলে আসতে বাস্তব। এই সবগুলি সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানেই হচ্ছে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা সবই হচ্ছে বাস্তব সংখ্যা। এবার আমরা অ্যান্সার দেখবো কোনটা কারেক্ট। শূন্য কি? এখানে হচ্ছে মূলত সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা হবে না। শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা, শূন্য কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যেও শূন্য আছে, যে শূন্য পূর্ণ সংখ্যার মধ্যেও আছে। পূর্ণ 2 নম্বর পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয়, এটাও ঠিক হবে না। শূন্য কিন্তু মূলত সংখ্যা, তাহলে 2 নম্বর অ্যান্সার হচ্ছে না। অখণ্ড সংখ্যা, শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা আমি একটু দাগ দিচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে শূন্য, এখানে শূন্য আছে, এই ঘরেও শূন্য আছে, আবার এখানেও শূন্য আছে, আবার বাস্তব সংখ্যার মধ্যেও শূন্য আছে। আচ্ছা, তারপর অখণ্ড সংখ্যা, শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা কিন্তু অমূলত সংখ্যা নাই, অমূলত সংখ্যার মধ্যে শূন্য নাই কিন্তু দেখো, তার মানে এটা আমার কারেক্ট হবে, সি হবে। আবার ডি নম্বর হচ্ছে মূলত সংখ্যা, শূন্য মূলত সংখ্যা, মূলত সংখ্যার ঘরে শূন্য আছে কিন্তু বাস্তব সংখ্যা নেই, না শূন্য বাস্তব সংখ্যা, শূন্য কিন্তু বাস্তব সংখ্যা, মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় বলছে, তাহলে ডি নম্বরটাও কিন্তু হবে না। তাহলে এখানে অ্যান্সার আমার হবে, অ্যান্সারটা হবে হচ্ছে সি নম্বর, সি অ্যান্সার হবে আমার অ্যান্সার হবে হচ্ছে সি। খুব ভালো করে দেখবে, খুব ভালো করে লক্ষ্য রাখবে, খুব ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু অবশ্যই মনে রাখা দিবে। অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আর বাস্তব সংখ্যা কোনগুলি দেখে নেবে কিন্তু, ঠিক আছে। এবার চলে আসতেছি আমি নেক্সট প্রশ্নে, হচ্ছে 1-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে 4x (x⁻⁻1), (x⁻⁻1) পাওয়ার মাইনাস মানে আমরা যদি এক্সকে নিচে নিয়ে আসবো তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু 1-এর 32 হলে এক্স এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে 4x⁻⁻1 ইকুয়াল টু 1-এর নিচে 32, এর মানে হচ্ছে 4-এর নিচে হচ্ছে এক্স, 4-এর নিচে এক্স, এটাকে উপরে নিয়ে গেলে কিন্তু মাইনাস, পাওয়ার -1 হয়ে যাবে, আবার উপরে মাইনাস তাহলে সে নিচে আসলে প্লাস হয়ে যাবে কিন্তু, ইকুয়াল টু 1-এর নিচে 32, ঠিক আছে। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, মানে ক্রস গুণন করব। তাহলে এক্স ইকুয়াল টু 4 × 8 128, তাহলে এক্স এর মান কিন্তু 128। আমরা অপশান দেখব, এ নম্বর 128, বি হচ্ছে -2/3, সি হচ্ছে 0 আর ডি হচ্ছে -1/2। তাহলে এখানে অ্যান্সার হবে এ নম্বর, এখানে অ্যান্সার আমরা লিখব হচ্ছে এ, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে এবার আমরা চলে আসতেছি 3 নম্বর। 3 নম্বর দেখো প্রশ্ন আছে যে যদি f(x) ইকুয়াল টু 2x³ প্লাস 9x² প্লাস x প্লাস k এবং gx ইকুয়াল টু x-1 দুটি বহুপদী রাশিমালা হয়, বলছে এটা দুটো বহুপদী রাশিমালা, gx f(x) এর একটি উৎপাদক, gx হচ্ছে f(x) এর একটি উৎপাদক হয়, উৎপাদক হবে যখন k এর মান, বলছে k এর মান কত হলে -12, এ নম্বর অপশান, বি হচ্ছে 12, সি হচ্ছে -1 আর ডি হচ্ছে 1, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি gx ইকুয়াল টু 0 হলে, একটা জিনিস লক্ষ্য করো, gx ইকুয়াল টু 0 হলে, gx সমান 0 হলে তাহলে f(x) ইকুয়াল টু 0 হবে, কারণ যেহেতু gx f(x) এর একটি উৎপাদক, gx হচ্ছে f(x) এর একটি উৎপাদক। এখন gx যদি 0 হয় তাহলে f(x)ও কিন্তু 0 হবে, কারণ যেহেতু ওরই উৎপাদক, গুণ করলে 0 এর সঙ্গে গুণ করলে 0 হবে, ঠিক আছে। এবার দেখো gx দেওয়া আছে, gx ইকুয়াল টু দেওয়া আছে x-1, অতএব x-1 ইকুয়াল টু 0 হলে আমরা বলছি gx ইকুয়াল টু যদি 0 হয় তাহলে f(x)ও একটি 0 হবে, কারণ gx f(x) এর একটি উৎপাদক, gx 0 মানে f(x) 0 হবে, কারণ যেহেতু উৎপাদক ওর সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে। এবার যদি gx এর মান হচ্ছে x-1, তার মানে x-1 ইকুয়াল টু 0 হলে অতএব x ইকুয়াল টু 1, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 1। এবার দেখো f(x)
এটা ইকুয়াল টু কিন্তু জিরো হবে, এটা ইকুয়াল টু কী হবে, জিরো হবে। যেহেতু জিএক্স আমরা জিরো ধরছি তাহলে এফএক্সও কিন্তু জিরো হবে। এবার এফএক্স সমান কত দেওয়া আছে, এফএক্স দেওয়া আছে 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো। যেহেতু জিএক্স জিরো, এখানে বলা আছে জিএক্স যদি জিরো হলে এফএক্স জিরো হবে, এফএক্স জিরো হবে যেহেতু জিএক্স এত, তাহলে এবার এফএক্সের মান কত, এত, এটা ইকুয়াল টু জিরো, এফএক্সের মান এটা ইকুয়াল টু জিরো। এবার আমরা মান বসাবো, 2 এক্সের মান হচ্ছে 1 তার হচ্ছে হোল কিউব, আর 9 1 তার হচ্ছে স্কোয়ার। আমরা কিন্তু এক্সের মান বসিয়ে দিচ্ছি, এক্সের মান কিন্তু 1, ঠিক আছে, প্লাস 1 প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে 1 কিউ 1, তাকে 2 দিয়ে গুণ করলে 2, প্লাস 1² 1, তাকে 9 দিয়ে গুণ করলে 9, প্লাস 1 প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে এখানে 9 1 10 দিয়ে 12, তাহলে 12 প্লাস কে ইকুয়াল টু জিরো, অতএব কে ইকুয়াল টু -12। এখানে কে এর মান কিন্তু -12 হবে। আমরা এবার অপশান দেখব, অপশান এ হচ্ছে -12, বি 12, সি -1, আর ডি হচ্ছে 1। তাহলে আমার এ নম্বর অ্যান্সার হবে ই, এটা হচ্ছে অ্যান্সার। আমি আবার বলছি, এখানে বলছে যে জিএক্স হচ্ছে এফএক্সের একটি উৎপাদক। আমরা যদি জিএক্স সমান জিরো ধরি তাহলে এফএক্সে কিন্তু জিরো হবে, যেহেতু জিএক্স এফএক্সের উৎপাদক। এখন জিরো দিয়ে যদি আমরা এফএক্সকে গুণ করি তাহলে সেটাও কিন্তু জিরো হবে। আমরা ধরে নিচ্ছি যে জিএক্স ইকুয়াল টু জিরো, জিএক্স জিরো হলে তাহলে এক্স -1 ইকুয়াল টু জিরো, এক্সের মান 1। এবার এফএক্স সমানও জিরো হবে, তাহলে এফএক্সের মান এটা ইকুয়াল টু জিরো, মান বসিয়ে দিলাম, এক্সের মান 1 বসিয়ে দেবো, তাহলে কে ইকুয়াল টু -12। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে, 1 এর 4 নম্বর। দেখো প্রশ্ন আছে 2x + 3 = 0, 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি। এ নম্বর অপশান আছে এক্স অক্ষের সমান্তরাল, বি নম্বর অপশান ওয়াই অক্ষের সমান্তরাল, সি নম্বর অপশান মূল বিন্দুগামী, আর ডি নম্বর হচ্ছে কোনোটি নয়। দেখো এখানে সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x + 3 = 0। দেখো এখানে y এর মান নাই, মানে x = কত সেটা দেওয়া আছে কিন্তু, তার মানে দেখো এইভাবে দেওয়া আছে 2x = -3, অতএব x = -3/2। এখানে কিন্তু x এর মান দেওয়া আছে, y এর মান নাই। আমরা জানি x = 0 হলে যেমন y অক্ষের সমান্তরাল হয়, y অক্ষের সমীকরণ হয়, আবার y = 0 হলে x অক্ষের সমীকরণ হয়। এখানে x এর মান দেওয়া আছে, তার মানে কী হবে, y অক্ষের সমান্তরাল। তাহলে এই লেখচিত্র কী হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, যেহেতু এক্স ইকুয়াল টু দেওয়া আছে -3/2। আবার যদি ওয়াই ইকুয়াল টু -3/2 থাকতো তাহলে আমরা লিখতাম এটা এক্স অক্ষের সমান্তরাল। যদি এক্স এর মান দেওয়া থাকে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, আবার ওয়াই এর মান দেওয়া থাকলে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আর যদি এক্স প্লাস ওয়াই দুটোই থেকে দুটোই দুই দিকে সমান হয় আর সেটা দেবো আমরা মূল বিন্দুগামী। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল, অতএব লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে অপশান হচ্ছে আমার হচ্ছে এ নম্বর এক্স অক্ষের সমান্তরাল, বি নম্বর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, সি নম্বর হচ্ছে মূল বিন্দুগামী, আর ডি নম্বর হচ্ছে কোনোটি না। তাহলে আমাদের কিন্তু এটা হবে বি নম্বর অ্যান্সার, ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। তাহলে তোমরা কিন্তু মনে রেখে দিবে, যদি এক্স এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল, আবার যদি ওয়াই এর মান দেওয়া থাকে এক্স নাই সেক্ষেত্রে এটা এক্স অক্ষের সমান্তরাল। খুব ভালো করে মনে রেখে দিবে। অনেক প্রশ্ন আছে যে এক্স = 0, লেখচিত্রে কী হবে, ওয়াই অক্ষের সমীকরণ। আবার যদি লেখা থাকে ওয়াই = 0, লেখচিত্রে কী হবে, এক্স অক্ষের সমীকরণ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখা দেবে, এক্স = 0 মানে ওয়াই অক্ষের সমীকরণ, আবার ওয়াই = 0 মানে এক্স অক্ষের সমীকরণ। খুব ভালো করে মনে রাখা দিবে। এবার নেক্সট প্রশ্ন চলে আসছে, নেক্সট হচ্ছে 1 এর 5 নম্বর। দেখো প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন আছে যে ABCD রম্বসের কোণ ACB 40 ডিগ্রি, কোণ ACB 40 ডিগ্রি হলে কোণ ADB এর মান
অপশান দেওয়া আছে 50 ডিগ্রি, বি নম্বর অপশানে 110 ডিগ্রি, সি নম্বর অপশান 90 ডিগ্রি, আর ডি নম্বর অপশান আছে 120 ডিগ্রি। আমাকে বের করতে হবে এর মধ্যে কোনটা ঠিক। রম্বস, রম্বস মানে হচ্ছে যে চতুর্ভুজে 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়। রম্বসের কিন্তু 4টা বাহু সমান, বর্গক্ষেত্রেও 4টা বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, আর রম্বসের কোণগুলি সমকোণ না, মানে 90 ডিগ্রি না। বর্গক্ষেত্রের দুটো কর্ণ সমান, আর রম্বসের কর্ণ দুটি অসমান। সেটাই হচ্ছে রম্বস, মানে যে চতুর্ভুজের 4টি বাহু সমান, কোণগুলি সমকোণ নয় এবং কর্ণ দুটো অসমান, তাকেই হচ্ছে রম্বস বলে। আমি আবার বলছি, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে এবং কর্ণ দুটি অসমান, তাকেই হচ্ছে রম্বস বলে। আমরা একটা রম্বস আঁকা নিচ্ছি। 4টা বাহু সমান, 4টা বাহু সমান, নাম দিচ্ছি এ বি সি ডি। রম্বসের কর্ণ টানছি, এটা রম্বসের কর্ণ, ঠিক আছে, রম্বসের কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। রম্বসের কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। বলছে কোন এসিবি, এসিবি মানে এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। কোন এডিবি, এডিবি এই কোণটা কত আমাকে বের করতে হবে। কোন এডিবি কত সেটা আমাকে বের করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই বাহুর সঙ্গে এই বাহুর সমান্তরাল, এটা একটা ভেদক। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে এবি সমান্তরাল ডিসি এবং এবং এসি, এসি ওহাদের ভেদক, ওহাদের ভেদক। তাহলে দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল এবং এসি ওয়াদের ভেদক ঠিক এইভাবে দেওয়া আছে। এর মানে দুটো বাহু সমান্তরাল, এর একটা টান আছে। এখানে লেখা আছে ডি সি আর এখানে লেখা আছে এ বি। তাহলে কিন্তু এই কোণের সঙ্গে এই কোণ সমান, যদি বা এই কোণের সঙ্গে এই কোণও সমান, এই দুটো সমান, তো এটাও হবে। তোমার হচ্ছে এই দুটো কোণ সমান হবে, অথবা এই দুটো কোণ সমান, যেটা ইচ্ছা করতে পারো। তাহলে এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান, ঠিক আছে। তাহলে তোমার এখানে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এখানে এইভাবে দেওয়া আছে। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে সমান হবে। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 40 ডিগ্রি। মানে লিখতে পারি যে অতএব কোণ এসিবি, এসিবি ইকুয়াল টু কোণ ডিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে কিন্তু এই কোণটা কিন্তু 40 ডিগ্রি। আমরা কিন্তু জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। লিখব কোণ এ ও ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের প্রতিটা 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার আমরা এই কোণ বের করব। আমরা 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল আমরা বিয়োগ করব, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। অতএব কোণ এ ডি বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। কোণ এডিবি হচ্ছে 50 ডিগ্রি।
ঠিক আছে, আমি আবারও বলছি যে রম্বসের কিন্তু কর্ণ দুটি কিন্তু পরস্পরকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। যেহেতু দুটা বাহু সমান্তরাল, এটা একটা ভেদক, অতএব এটা 40 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এটা হবে 50 ডিগ্রি। অপশান এ হচ্ছে 50 ডিগ্রি, অপশান বি 110 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, আর অপশান ডি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হবে অপশান ই। আমরা এখানে লিখবো অ্যান্সার হচ্ছে এ নম্বর অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 1-এর 6 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, 3, এবং k, 4 বিন্দু দুটির দূরত্ব রুট 37, রুটের মধ্যে 37 একক হলে বলছে কে এর মান, বলছে কে এর মান হবে, একটা আছে -2, 4, বি নম্বর অপশান 2 বা -4, সি নম্বর -2 বা -4, আর ডি নম্বর 2 বা 4, কোনটা হবে? তাহলে এখানে আমার দুটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 3, -2, আর একটা হচ্ছে কে, 4। আমরা কিন্তু জানি যে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করা কিন্তু একটা ফর্মুলা আছে। এবার ফর্মুলাটা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে একক। আমি লিখছি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এই ফর্মুলাটা মনে রেখে দিবে। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে একক। এবার দেখো রুটের মধ্যে x1 হচ্ছে 3 মাইনাস কে তার হচ্ছে হোল স্কয়ার প্লাস -2 -4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে x1 হচ্ছে 3 আর x2 হচ্ছে কে, y1 হচ্ছে -2 আর y2 হচ্ছে 4। আমি আবারও বলছি x1 3, x2 কে, এটা x1, এটা y1, x2 y2, ঠিক আছে। সমান সমান হচ্ছে রুটের মধ্যে a - b তার হোল স্কয়ার, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। আমি আবার বলছি a - b তার হোল স্কয়ার সমান a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে হবে 9 - 6k প্লাস k স্কয়ার। তাহলে a স্কয়ার -2ab ইকুয়াল 6k প্লাস b স্কয়ার মানে k স্কয়ার, আর প্লাস এখানে হবে -6 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। 4 আর 2 6, 6 এর হোল স্কয়ার। আরও একটা স্টেপ, তাহলে এখানে হচ্ছে 9 - 6k প্লাস কে স্কয়ার প্লাস 36, 6 36, পাশে একক। এবার এটাকে আমরা সাজিয়ে লিখছি, রুটের মধ্যে সাজিয়ে লিখছি। তাহলে এখানে হচ্ছে কে স্কয়ার -6k আর 36 আর 9 যোগ করলে 45 এত একক, ঠিক আছে। তাহলে এখানে আমরা গুণ করলে 36 আর 9 যদি আমরা যোগ করি 5 নং 45, তাহলে এখানে কিন্তু 45। এইবার 45কে এমন দুটোর সঙ্গে ভাঙাতে হবে যেন গুণ করলে 45 আর যোগ করলে বিয়োগ করলে কি হয় 6 হয়, বিয়োগ করলে হচ্ছে 6 হবে, ঠিক আছে। এখানে যোগ দেওয়া আছে 6, তাহলে এখানে তোমার হচ্ছে 3 মাইনাস কে তার হোল স্কয়ার আর -2 -4 তার হোল স্কয়ার, তাহলে 9 - 6k প্লাস কে স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 36 আর 9 45। এবার আমাকে 45কে ভাঙাতে হবে এবং যোগ করে তোমার 6কে মিলাতে হবে, কমপ্লিট। তাহলে আমরা যদি ভাঙ্গি তাহলে হচ্ছে 45কে 3 × 45, 5 নং 45। আচ্ছা, আর এখানে এসে মাইনাসকে
√37, ঠিক আছে। এবার আমরা কিন্তু কি করব, এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আর শর্তানুসারে এটা ইকুয়াল টু √37। আমার এখানে দুটো বিন্দুর দূরত্ব বলে রুটের মধ্যে k² - 6k + 45, কিন্তু এখানে দুটো বিন্দুর দূরত্ব কত দেওয়া আছে, √37। শর্তানুসারে এই দুটো কী হবে, সমান। আমরা লিখব শর্তানুসারে, তাহলে এটা হচ্ছে রুটের মধ্যে k² - 6k + 45 ইকুয়াল টু √37, ঠিক আছে। এবার কিন্তু আমরা কিন্তু রুটকে তোলার জন্য উভয় পক্ষে বর্গ করব, উভয় দিকে বর্গ। তাহলে এটা হচ্ছে k² - 6k + 45 তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে √37 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে k² - 6k + 45 ইকুয়াল টু এটা হচ্ছে 37। এবার 37কে আমরা এপার নিয়ে আসবো, ঠিক আছে, 37কে এপার নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে k² - 6k + 45 - 37 ইকুয়াল টু 0, বা তাহলে k² - 6k, এবার 45 থেকে 37 বাদ, তাহলে কত হচ্ছে 37, 38, 39, 40, 8, তাহলে এখানে +8 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু মিডিল টার্ম করব, 8কে এমন দুটোর সঙ্গে ভাঙাবার জন্য গুণ করলে 8 হয়, আর যোগ করলে 6 হয়, 4 × 2 = 8। তাহলে এখানে k² - 4k - 2k + 8 ইকুয়াল টু 0। এবার এখানে করছি, এর মধ্যে k কমন, যদি k কমন নেই তাহলে k - 4, আর এখান থেকে -2 কমন, তাহলে k - 4 ইকুয়াল টু 0। একটা হচ্ছে k - 4 আর একটা হচ্ছে k - 2 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু সেপারেট করব, একটা k - 4 ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে k - 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে লিখব k - 4 ইকুয়াল টু 0 হলে, তাহলে k এর মান ইকুয়াল টু 4, আর একটা হচ্ছে k - 2 ইকুয়াল টু 0 হলে k ইকুয়াল টু 2, তাহলে k এর মান হচ্ছে 4 বা 2, তাহলে k এর মান হচ্ছে 4 বা 2, ঠিক আছে। তাহলে এবার অপশান দেখি, অপশান এ হচ্ছে -2 বা 4, বি অপশান 2 বা -4, সি অপশান -2 বা -4, আর ডি হচ্ছে 2 বা 4। তাহলে আমার ডি হবে 2 বা 4, এটাই আমার অ্যান্সার হবে। তাহলে এখানে হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি। খুব ভালো করে দেখো, অ্যান্সার হবে ডি। কমপ্লিট। এবার চলে এসেছি আমরা আর নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 2-এর 1 নম্বর। দেখো প্রশ্ন আছে 1-এর 5 ও 1-এর 6 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা নির্ণয় করো। মূলদ সংখ্যা 3টা নির্ণয় করতে হবে। তাহলে আমার দেওয়া আছে 1-এর 5 একটা হচ্ছে, আর একটা হচ্ছে 1-এর 6, ঠিক আছে। এটা হচ্ছে 1-এর 5। এবার দেখো, যেহেতু আমাকে 3টি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে, আমি কিন্তু লবের মধ্যে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা লবের মধ্যে পার্থক্য আমি করব 4। যেহেতু 3টা বের করতে হবে, আমি লবের মধ্যে পার্থক্য করব 4, আর হরকে কিন্তু আবার সমান রাখতে হবে, ঠিক আছে। দেখো, আমরা যদি এটাকে 6 দিয়ে গুণ করে এটাকে 5 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু হচ্ছে আমরা যদি 1-এর 5 আর 1-এর 6, এটাকে যদি 6 দিয়ে গুণ করি, এটাকে 6 দিয়ে গুণ, আর এটাকে আমরা 5 দিয়ে গুণ করছি, তাহলে কিন্তু 6-এর নিচে 30, এটা হচ্ছে 5-এর 30। দেখো, হরের মধ্যে পার্থক্য কিন্তু 1 হচ্ছে, লবের মধ্যে পার্থক্য কিন্তু 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার দরকার লবের পার্থক্য হচ্ছে 4 দরকার, 4। তাহলে আমরা তাহলে এটাকে দ্বিগুণ করলে 60, 3 × 90, 4 গুণ হচ্ছে 120। তাহলে আমরা কিন্তু হরকে 120 করব, 4 গুণ, তাহলে 4 পার্থক্য হবে 120। তাহলে 1-এর 5 আর এটা আছে হচ্ছে 1-এর 6, তাহলে 120 করব,
120 করতে গেলে এটাকে আমরা গুণ করব, এটাকে গুণ করব 24 দ্বারা। 24, তাহলে 24-এর নিচে 120, এটাকে গুণ করব 20 দ্বারা, তাহলে 20-র নিচে 120। এবার দেখো হরের মধ্যে পার্থক্য কিন্তু 4 হয়েছে। আমার যেহেতু 3টা মূলদ সংখ্যা বের করতে হবে, তাহলে হরের পার্থক্য আমাকে করতে হবে 4। আর যদি 4টা মূলদ সংখ্যা বের করতে হয়, তাহলে লবের পার্থক্য করব আমি হচ্ছে 5। যেহেতু 3টা মূলদ সংখ্যা বের করতে হবে, তাহলে আমাকে লবের পার্থক্য করতে হবে 4। 4টা মূলদ সংখ্যা বের করতে হলে লবের পার্থক্য করতে হবে 5, ঠিক আছে। আর যদি 6টা মূলদ সংখ্যা বের করতে হয়, লবের পার্থক্য করব 7, ঠিক আছে। তাহলে এখানে লবের পার্থক্য হচ্ছে তোমার দেখো 4 হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করব, তাহলে এটাকে আমরা গুণ করব হচ্ছে 24 দ্বারা। 24 লব ও হরকে উভয়কে 24, তাহলে 24-এর নিচে 120, আর এটাকে আমরা গুণ করব হচ্ছে 20 দ্বারা। 20 দ্বারা, তাহলে হচ্ছে 20-র নিচে 120। এইবার কিন্তু আমরা 1-এর 5 আর 1-এর 6-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা বের করতে পারবো। লিখব 1-এর 5 এবং 1-এর 6 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা ইকুয়াল টু, তাহলে এখানে আছে 20, 20 পর হচ্ছে 21-এর 120, 22-এর 120, 23-এর 120, এই তিনটা। তাহলে 20 আর 24-এর মধ্যে হচ্ছে 21, 22, 23, এই তিনটা হচ্ছে 20 থেকে 24-এর মধ্যে, মানে 1-এর 5 তা 1-এর 6-এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হচ্ছে 21-এর 120, 22-এর 120, 23-এর 120। এটাই হচ্ছে অ্যান্সার। যখন আমাদের তিনটি মূলদ সংখ্যা বের করতে হবে, তখন আমরা লবের মধ্যে পার্থক্য করবো হচ্ছে 4। যখন 4টি মূলদ সংখ্যা বের করতে হবে, তখন লবের মধ্যে পার্থক্য করবো 5। যা বলবে তার চেয়ে 1 বেশি পার্থক্য করবে, তাহলে আমার অ্যান্সারটা খুব সুবিধা হবে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই হলে হচ্ছে এক্স ইস টু ওয়াই এর মান কত। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি অঙ্কটা। 87 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো 27কে আমি লিখতে পারি 3 তার কিউ, পাওয়ার হচ্ছে এক্স, আর 81কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, তার হচ্ছে ওয়াই। দেখো আমরা 27কে ভেঙে নিচ্ছি। যদি 27কে ভাঙি 3 9 27, 3 3 9, এরকম। তার মানে 27 ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 3-এর কিউ। 27 মানে হচ্ছে 3-এর কিউ। এবার দেখো আমরা 81কে ভাঙছি। 81 মানে 3 দা করলে 27, 3 দা করলে 9, 3 দা করলে 3, তার মানে 81 ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 81। তার মানে হচ্ছে সমান সমান 3 টু দি পাওয়ার 4, মানে 4টা 3, 3 টু দি পাওয়ার 4। পরের স্টেপে দেখো 3 টু দি পাওয়ার 3x, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4y। এবার দুই দিকতে আমরা 3কে উঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে 3x ইকুয়াল টু 4y, এটা হচ্ছে 3x ইকুয়াল টু 4y। এবার ওয়াইটাকে আমরা এপার নিয়ে আসবো, তাহলে x-এর নিচে y আর 4-এর নিচে 3, অতএব x ইস টু ওয়াই ইকুয়াল টু 4:3। তাহলে অ্যান্সার হবে x ইস টু ওয়াই মানে হচ্ছে 4:3। তাহলে 27 মানে হচ্ছে 3-এর কিউ, আর 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3x আর 3 টু দি পাওয়ার 4y, দুই দিক থেকে 3 তুলে দিলাম, 3x ইকুয়াল টু 4y। এবার x-এ বাই ওয়াই 4/3, তাহলে x ইস টু ওয়াই ইকুয়াল টু 4:3। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো,
ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। দুটো বিন্দু দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষ থেকে সমান হবে, ঠিক আছে, এবং ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু লিখতে হবে। আমরা একটু গ্রাফ আঁকায় নিচ্ছি, লিখেছি তো। এটা হচ্ছে এক্স 0 এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই 0 ওয়াই ড্যাশ। এই উলম্ব সরলরেখাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই যে অনুভূমিক সরলরেখা যেটা এক্স 0 এক্স ড্যাশ, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ। তার মানে এক্স অক্ষ এক্স 0 এক্স ড্যাশ, আর ওয়াই অক্ষ ওয়াই 0 ওয়াই ড্যাশ। তাহলে আমরা এটাকে বলবো ওয়াই অক্ষ। বলছে ওয়াই অক্ষের বিপরীত দিকে, ওয়াই অক্ষের বিপরীত দিকে এমন দুটো বিন্দু লিখবো যাদের দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষ থেকে সমান, ওয়াই অক্ষ থেকে সমান। মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে মনে করো এ বি, এই বিন্দুর দূরত্ব হচ্ছে এ বি, তার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব ঠিক এইরকম। এই একটা বিন্দু যার দূরত্ব হচ্ছে এ বি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এই ওয়াই অক্ষ, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা বি, আর এটা হচ্ছে এ, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে এক্স, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিন্তু বি। এখান থেকে এই দূরত্বটা কত, এই দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে এ, এখানে যে এইভাবে উঠবে, তাহলে এখান থেকে এই দূরত্ব হচ্ছে এইভাবে যাবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তার মানে এখানে লিখবো আমরা এ, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এখান থেকে, তার মানে এখান থেকে গেল এ যায়, এখানে উপরে গেল বি। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এ একক, ঠিক আছে। ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা এ একক। আবার দেখো এখানে বিন্দু, এখানে একটা বিন্দু আছে, মনে করো এখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটা ঠিক এইভাবে যাচ্ছে। এই বিন্দুটা কি হবে, এটা হবে মাইনাস এ আর বি, মাইনাস এ বি। তাহলে এখানে হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে তো দূরত্ব হচ্ছে কি এ একক, এই বিন্দুর দূরত্ব কিন্তু এখান থেকে ওয়াই অক্ষ থেকে হচ্ছে এ, ওয়াই অক্ষ থেকে এ, আর এক্স অক্ষ থেকে বি, ঠিক আছে। তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব কিন্তু সমান হচ্ছে, এই যে দুটো বিন্দু আছে এই দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে সমান। বলছে দুটি বিন্দু স্থানাঙ্ক লেখো, লিখবো ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে দুটি বিন্দুর স্থানাঙ্ক হলো, দুটি বিন্দুর স্থানাঙ্ক হলো একটা হচ্ছে এ কমা বি, আর একটা হচ্ছে মাইনাস এ কমা বি, ঠিক আছে। এই সব ক্ষেত্রে কিন্তু অন্য উত্তরও সম্ভব। অনেক রকম উত্তর দেওয়া যাবে, সংখ্যাও লেখা যাবে, হয়তো লিখলে 2,4, আবার এটা লিখলে -2,4, এটা কিন্তু সংখ্যাও লেখা যাবে। এক্ষেত্রে অন্য উত্তর সম্ভব। আমি এ বি দিয়ে বুঝালাম। মনে করো এক্স এর মান এ, এখান থেকে এ গুণে উপর দিকে বি যেতে হবে, তাহলে এখান থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্ব এ একক, এটাও ওয়াই অক্ষ থেকে দূরত্ব এ একক, আর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে বি একক, এটা এক্স অক্ষ থেকে দূরত্ব বি একক। এখানে কিন্তু ওয়াই অক্ষ থেকে এই দুটো বিন্দুর দূরত্ব কিন্তু সমান, এক্ষেত্রে কিন্তু অন্য উত্তর সম্ভব, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন আছে আর এর কোন মানের জন্য আর এক্স -3y -1 = 0 এবং r - 4 - r ব্র্যাকেট ইন্টু এক্স -y + 1 = 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, বলছে আর এর মান কত হলে এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান সম্ভব নয়। আচ্ছা, সমীকরণদের সমাধান করার কিন্তু 3টা ফর্মুলা আছে, আমি লিখে দিচ্ছি। একটা ফর্মুলা লিখছি, 1 নম্বর ফর্মুলা হচ্ছে
A1 by A2 equal to B1 by B2 equal to C1 by C2। এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটাই সরলরেখা পাবো। হ্যাঁ, এখানে কিন্তু অসংখ্য সমাধান হবে, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান পাওয়া যাবে, অসংখ্য সমাধান পাওয়া যাবে। এক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান পাওয়া যাবে। লেখচিত্রে কিন্তু একটাই সরলরেখা হবে যেখানে অসংখ্য সমাধান পাওয়া যাবে। আর 2 নম্বর হচ্ছে A1 by A2 equal to B1 by B2 not equal to C1 by C2। এক্ষেত্রে কিন্তু কোনো সমাধান পাওয়া যাবে না। দুটো লেখচিত্র কিন্তু সমান্তরাল হবে, দুটো লেখচিত্র সমান্তরাল হবে, এক্ষেত্রে কোনো সমাধান পাওয়া সম্ভব নয়, কোনো সমাধান সম্ভব না। লিখব কোনো সমাধান সম্ভব নয়। যখন কোনো সমাধান সম্ভব নয় প্রশ্ন দেবে তখন আমরা এই ফর্মুলায় করব, A1 by A2 ইকুয়াল টু B1 by B2 নট ইকুয়াল টু C1 by C2। কোনো সমাধান সম্ভব নয়, এক্ষেত্রে যে আমরা গ্রাফ করি, লেখচিত্র করে দুটো সরলরেখার সমান্তরাল হবে। ঠিক আছে। আরও একটা 3 নম্বর, সেটা হচ্ছে A1 by A2 নট ইকুয়াল টু B1 by B2 নট ইকুয়াল টু B1 by B2। ঠিক আছে। এক্ষেত্রে দুটো লেখচিত্র কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে, তার মানে এক্ষেত্রে একটি মাত্র সমাধান পাওয়া যাবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে, একটি মাত্র সাধারণ সমাধান পাওয়া যাবে। এক্ষেত্রে কিন্তু একটি মাত্র সাধারণ সমাধান পাওয়া যাবে। ঠিক আছে। মানে দুটো সরলরেখা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে, তাহলে একটাই মাত্র সাধারণ সমাধান বিন্দু হবে, সাধারণ সমাধান হবে। আর কোনো সমাধান সম্ভব না, দুটো সরলরেখার সমান্তরাল হবে। আর এটা কিন্তু দুটো সরলরেখা একই, যদি আমরা সমাধান মানে লেখচিত্র করি তাহলে একটাই সরলরেখা পাওয়া যাবে, এক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান পাওয়া যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমরা হচ্ছে কোনো সমাধান সম্ভব না, কোনো সমাধান সম্ভব না মানে তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাই করব, 2 নম্বর ফর্মুলাই করব, কিন্তু আমরা 2 নম্বর ফর্মুলাই করব। তাহলে আমি মিশিয়ে দিচ্ছি, দেখে নাও, এটা A1 by A2 ইকুয়াল টু B1 by B2 নট ইকুয়াল টু C1 by C2। আমাদের কিন্তু কোনো সমাধান যখন সম্ভব নয় তখন আমাকে এই ফর্মুলাই করতে হবে। আর যখন বলে অসংখ্য সমাধান পাওয়া যাবে তখন এই ফর্মুলাই করতে হবে, A1 by A2 ইকুয়াল টু B1 by B2 ইকুয়াল টু C1 by C2। এক্ষেত্রে লেখচিত্র করলে কিন্তু একটাই সরলরেখা পাওয়া যাবে। আর এটা হচ্ছে A1 by A2 নট ইকুয়াল টু B1 by B2, এটা একটি মাত্র সমাধান পাওয়া যাবে, দুটা লেখচিত্র একটা বিন্দুতে ছেদ করবে, সেখানে একটাই হচ্ছে সাধারণ সমাধান বিন্দু পাওয়া যাবে। তাহলে আমরা চলে আসতেছি এই অঙ্কের, আমি মিশে দিচ্ছি এগুলো। তাহলে দেখো আমার সমীকরণ দেওয়া আছে হচ্ছে Rx মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। আর একটা দেওয়া আছে R4 মাইনাস R4 মাইনাস R ব্র্যাকেটে পাশে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে হচ্ছে A1 ইকুয়াল টু হচ্ছে R, এবার A2 ইকুয়াল টু 4 মাইনাস R, এবার হচ্ছে B1 ইকুয়াল টু মাইনাস 3 আর B2 মাইনাস 1, কিছু নাই মানে এখানে ওয়ান আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে মাইনাস 1 মাইনাস 3। এবার হচ্ছে C1 ইকুয়াল টু মাইনাস 1 আর C2 ইকুয়াল টু 1। ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 নট ইকুয়াল টু C1 বাই C2। ঠিক আছে। এটা হচ্ছে যখন কোনো সমাধান সম্ভব না তখন এই ফর্মুলায় অঙ্কটা করতে হবে। এবার A1 এর মান হচ্ছে আর এর নিচে হচ্ছে
A2 হচ্ছে 4 মাইনাস আর ইকুয়াল টু B1 হচ্ছে -3 আর B2 হচ্ছে -1 আর নট ইকুয়াল টু -1/1 মাইনাস এই দুটো কেটে গেল। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব। বজ্র গুণন ঠিক এখানে করছি, বজ্র গুণন আমরা এই দুটার মধ্যে করব। তাহলে আর ইকুয়াল টু এটা হচ্ছে 12 মাইনাস 3r, 12 মাইনাস 3r। আমরা কিন্তু বজ্র গুণন করছি, প্রথমে 1 দিয়ে গুণ করছি, তাহলে আর হবে, আর 3 দিয়ে গুণ করলে 12 মাইনাস 3r, মাইনাস মাইনাস কেটে গেছে মাইনাস দুটা। এবার আমরা আরকে 3rকে এপার নিয়ে আসবো, তাহলে আর প্লাস 3r ইকুয়াল টু 12, তাহলে 4r ইকুয়াল টু 12, অতএব আর ইকুয়াল টু 12 নিচে 4 কাটলে হচ্ছে 3, তাহলে আর ইকুয়াল টু 3। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে মনে রেখে দিবে, যখন কোনো সমাধান সম্ভব নয় তখন কিন্তু আমাকে এই ফর্মুলাই করতে হবে, সেটা হচ্ছে A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2। এখানে A1 এর মান হচ্ছে x এর সহগ, আর এটাও x এর সহগ A2, আর y এর মান B1 এর মান হচ্ছে y এর সহগ, B2 হচ্ছে y এর সহগ, আর C1 হচ্ছে বাকি সংখ্যা যেটা C1 C2 হবে। খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2 এর 5 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2 একটি অভেদ হলে, একটি অভেদ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, অভেদ হলে বলছে এ ও পি এর মান কত, এ ও পি এর মান আমাকে বের করতে হবে। তাহলে অঙ্কটা দেওয়া আছে হচ্ছে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু এখানে আছে 2x মাইনাস এ একটা প্যাকেটে ইন্টু এক্স মাইনাস 2। আমরা কিন্তু প্রথমে এটা গুণটা করে নেব, বা এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6, এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4x 2 দুগুণ 4x মাইনাস ax প্লাস 2a। এটা গুণ করে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস ax প্লাস 2a। পরে আর একটা স্টেপ করছি, 2x স্কোয়ার প্লাস px প্লাস 6, এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস কমন নিচ্ছি, প্লাস লিখছি, লেখা ব্র্যাকেট হচ্ছে -4 মাইনাস এ পাশে হচ্ছে এক্স প্লাস 2a। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু অভেদ, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে অভেদ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এটাও আছে 2x স্কোয়ার, এটাও 2x স্কোয়ার, এটা প্লাস px, এটাও প্লাস px, তার মানে এটাকে আমরা ধরে নিচ্ছি px প্লাস 6, এটাও প্লাস 6, এই দুটো অভেদ। তার মানে আমরা কি লিখতে পারি যে 2a ইকুয়াল টু 6, 2a ইকুয়াল টু 6, এটা 6 এর সঙ্গে সমান যেহেতু অভেদ, অতএব a ইকুয়াল টু 6/2, অতএব a ইকুয়াল টু 3। আমরা কিন্তু এর মান পেয়ে গেলাম, এটা এর মান। আবার দেখো পি এর সঙ্গে কিন্তু -4 মাইনাস এর সমান, তার মানে p ইকুয়াল টু -4 মাইনাস এ। এটা আছে px, এটাও কিন্তু px, এটাও px, তাহলে p মানে হচ্ছে -4 মাইনাস এ, তাহলে p ইকুয়াল টু -4, এর মান হচ্ছে 3 -3, এর মান বের করছে এর মান -3, অতএব p ইকুয়াল টু -7। আমরা অ্যান্সার লিখব যে a ইকুয়াল টু 3 আর p ইকুয়াল টু -7, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। দেখো এটা আছে px, এটাও তুমি লেখো হচ্ছে px, এটা হচ্ছে px, তাহলে p মানে হচ্ছে -4 মাইনাস এ, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 মানে হচ্ছে 2a, 2a হচ্ছে 6, মানে 6 কি দিয়ে তৈরি, 2a দ্বারা তৈরি। 6 এর পেটের মধ্যে কি আছে 2a, তার মানে 2a ইকুয়াল টু 6, আর p এর পেটের মধ্যে কি আছে, p মানে হচ্ছে -4 মাইনাস এ। এবার এর মানটা এখানে বসায় দেবো, ঠিক আছে। এটা হচ্ছে অভেদ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-6 নম্বর বলছে ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত এবং কোন CODর পরিমাপ কত। একটা সমবাহু ত্রিভুজ আছে যেটা ABCD বর্গক্ষেত্রের মধ্যে অবস্থিত। বর্গক্ষেত্র হচ্ছে যা 4টা বাহু সমান এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। বর্গক্ষেত্রে কিন্তু প্রতিটা কোণ সমান হবে এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে এবং 4টা বাহু সমান হবে। বর্গক্ষেত্রে কর্ণ দুটি সমান হবে। ঠিক আছে, আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি। একটা বর্গক্ষেত্র নাম দিচ্ছি ABCD। এখানে দিচ্ছি, এর নাম দিচ্ছি হচ্ছে ও। এখানে কোন AOB এটা একটা বর্গক্ষেত্র। এটা একটা সমবাহু ত্রিভুজ AOB একটি সমবাহু ত্রিভুজ। অতএব AB ইকুয়াল টু OA ইকুয়াল টু OB। এই 3টা বাহু কিন্তু সমান, এই বাহু সমান। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আবার এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কোণ OAB ইকুয়াল টু কোণ OBA ইকুয়াল টু কোণ AOB ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান আর 3টা কোণ সমান, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এটা হবে 30 ডিগ্রি। কোণ OBC ইকুয়াল টু কোণ OAD ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এটা যদি 30 হয়, এখানে কিন্তু এই বাহুর সমান, মানে এই বাহুর সঙ্গে সবগুলো বাহু সমান, এটাও সমান। তাহলে কিন্তু দেখো এই দুটো কোণ কিন্তু সমান হবে। কোণ হচ্ছে AOD ইকুয়াল টু কোণ ODA। কোণ AOD ইকুয়াল টু কোণ হচ্ছে ODA ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বাই 2। তাহলে 180 থেকে 30 বিয়োগ করলে 150 ডিগ্রি বাই 2 সমান 75 ডিগ্রি। এটা হচ্ছে 75 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে 75 ডিগ্রি। ঠিক অনুরূপভাবে এই কোণটাও 75 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা যদি এই 3টা কোণ যোগফল 360 থেকে বাদ দিই, তাহলে আমরা কোণ COD পাবো। অতএব কোণ COD ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এই 3টা কোণের যোগফল 360 থেকে বাদ দিলে আমরা কিন্তু এই কোণ মানে COD যেটা চাচ্ছে COD আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 75 150 210 ডিগ্রি, এটা হচ্ছে 210 ডিগ্রি। এবার আমরা 360 থেকে 210 বাদ দেবো, 0 5 150 ডিগ্রি। অতএব কোণ COD ইকুয়াল টু 150 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোণ COD হচ্ছে
150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, 3টা কোণ 60 ডিগ্রি, এটা 60 হলে এটা 30 হবে, যেহেতু টোটাল 90, আবার এটা 30 হলে এই দুটা মিলা হবে 150। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, 30 বাদ দিলে 150, মানে দুটো কোণ সমান হবে, যেহেতু দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, 75 75, এই দিকেও তাই 75 75। ঠিক আছে, তাহলে এটা 60, এটা 75, এটা 75, তাহলে এই কোণটা কটা, টোটাল 360। তাহলে আমরা 360-এর থেকে 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বিয়োগ করলেই আমরা এই কোণটা পেয়ে যাব। সেটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, কিন্তু তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, তারাও যেন সুযোগটা পায়। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।